বাংলাদেশে বর্তমানে হট ফেভারিট রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামাত ইসলাম। এবং বর্তমানে জামাত ইসলাম নিয়ে আলোচনা হয় না বা জামাত ইসলাম নিয়ে আলোচনা করে না এমন কোনো জায়গাও যেমন নেই, এমন কোনো ব্যক্তিও কিন্তু দেখা যায় না। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছেই কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সকলের ভিতরে একটাই কথা বা একটাই চিন্তা, একটাই ভাবনা যে বাংলাদেশ জামাত ইসলামী যদি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় যায় সেক্ষেত্রে ওনাদের দ্বারা দেশে কি কি উন্নতি ঘটবে, আর আদৌ কি ওনারা উন্নতি করতে পারবে, নাকি দেশে ওনারা বিভিন্ন ধরনের মৌলবাদমূলক বা বিভিন্ন ধরনের সংকীর্ণ মানসিকতার ভিত্তিতে মধ্যপন্থা অবলম্বন করে বা মধ্যযুগীয় সেই বর্বরতার আমলে ফিরে যাবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সকলের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা কাজ করছে। তবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে বাংলাদেশে কি কি পরিবর্তন সাধিত হবে এবং বাংলাদেশে মারাত্মক যে যে ঘটনাগুলো ঘটবে সে সম্পর্কে আমি আপনাদের সামনে এখন পরিপূর্ণভাবে তুলে ধরব। এক নম্বরে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে সেক্ষেত্রে দুর্নীতি ও চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে। জামাত ইসলাম মূলত ধর্মভিত্তিক রাজনীতি প্র্যাকটিস করে। এনারা যেহেতু ব্যক্তিকেন্দ্রিক কোনো রাজনৈতিক এটা দল নয়, বা এনাদের সংবিধান, এনাদের দলীয় যে সংবিধান সেই সংবিধানটাও কিন্তু মানব রচিত কোনো সংবিধান নয়। এনারা নেতা হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এবং আদর্শ হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে এনারা মেনে চলার চেষ্টা করে। এবং এনাদের দলীয় যে ম্যানিফেস্টো, আমরা যদি সেই দলীয় ম্যানিফেস্টোটাও দেখি তাহলে দেখা যায় যে এনারা কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্যে বা আল্লাহ সন্তুষ্টির জন্য সকল কাজকর্ম করে। এবং রাজনৈতিক দল হিসেবে এনারা যে রাজনীতি প্র্যাকটিস করে সেখানেও মহান আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে বলা চলে যে জামাত ইসলামী যখন ক্ষমতায় আসবে তখন ওনারা যেহেতু ধর্মর ভিত্তিতে ওনারা সকল কার্যক্রম পরিচালনা করবে এবং সেখানে মহান আল্লাহকে সবসময় রাজি খুশি রাখার চেষ্টা করবে, যার কারণে ওনারা সকল অবস্থায় দুর্নীতি এবং চাঁদাবাজি চিরতরে বন্ধ করবে। জামাত ইসলামের ইতিহাস যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে জামাত ইসলামে এমন কোনো কর্মী, এমন কোনো সমর্থক বা এমন কোনো নেতা কিন্তু নেই যারা দুর্নীতির সাথে জড়িত বা চাঁদাবাজির সাথে জড়িত। যদি জামাতের কোনো নেতা বা কোনো কর্মচারী সামান্য পরিমাণও যদি তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং চিরদিনের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। এমনকি তাদের কোনোভাবেই পরবর্তীতে দলে আসার সুযোগ দেওয়া হয় না। তো এই কারণে বলা চলে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলেই এক নম্বরে বাংলাদেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দিবে। দ্বিতীয় পর্যায়ে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নারীদের জন্য ব্যাপক আকারে সমস্যা তৈরি করবে। এখানে বিষয়টি এরকম, অনেক নারীবাদী ব্যক্তি যারা আছে তারা হয়তো মনে করতে পারে যে তাহলে তো আমাদের জন্য খারাপ হবে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের জন্য যেহেতু খারাপ হবে তাহলে আমরাও তো নারী। আসলে কিছু কিছু নারী আছে যারা প্রগতিশীলতার কথা বলে এক প্রকার অশ্লীলতাকে উস্কে দেয়। যেমন আমরা যদি দেখি তসলিমা নাসরিন থেকে শুরু করে বিভিন্ন এ ধরনের প্রগতিশীল নারী যারা আছে তারা প্রগতিশীলতার কথা বলে অশ্লীলতাকে উস্কে দেয়, এক প্রকার নারীকে সহজলভ্যে পরিণত করে এবং নারীকে সস্তা পণ্যের মতন তেনারা হাটে বাজারে পরিণত করে ফেলেছে। যার কারণে জামাত ইসলাম ক্ষমতা আসলে নারীকে পরিপূর্ণ মর্যাদা প্রদান করা হবে এবং নারীদেরকে তাদের সম্মান প্রদান করা হবে। ঠিক ইসলামে যেভাবে নারীদেরকে সম্মানিত করা হয়েছে, নারীদের ইজ্জত যেভাবে রক্ষা করা হয়েছে এবং নারীদের দ্বারা যেভাবে ইসলামী অনুশাসন পরিচালনা করা হয়েছে, সেম ওয়েতে বা একেবারে সেই ক্যাটাগরিতেই সেই কৌশলে নারীদেরকে কিন্তু সমাজের সাথে মিশার সুযোগ করে দেওয়া হবে, নারীদেরকে স্বাধীনতা প্রদান করা হবে। তবে অবশ্যই সেটা শালীনতার ভিতরে। বর্তমান প্রগতিশীল নারীবাদীরা তারা যেভাবে অশ্লীলতার মাধ্যমে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, জামাত ইসলাম এটা সম্পূর্ণ চিরতরে বন্ধ করে দেবে এবং তার ব্যতিক্রমে বা তার পরিবর্তে সেখানে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নারীরা সকল কাজে অংশগ্রহণ করতে পারবে, তবে সেটা হবে সম্পূর্ণ তাদের নিরাপত্তা রক্ষা করে, তাদের যে সম্ভ্রম আছে সেই সম্ভ্রম রক্ষা করে, তাদের পর্দা রক্ষা করার মাধ্যমে। তৃতীয় পর্যায়ে, সুষ্ঠু রাজনৈতিক ধারার মাধ্যমে সৎ নেতৃত্ব তৈরি হবে। জামাত ইসলামের বর্তমান সাংগঠনিক যে কাঠামো আছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে জামাত ইসলাম করতে হলে এখানে অসৎ প্রকৃতির কোনো ব্যক্তি কিন্তু জামাত ইসলামের একজন সমর্থকও হতে পারে না। আপনাকে এখানকার সমর্থক ফরম পূরণ করে যদি জামাতে অ্যাক্টিভিটি দেখাতে হয় তাহলে অবশ্যই আপনার প্রথমে কিছু মাসিক রুটিন ধরিয়ে দেওয়া হয় এবং সেই রুটিনগুলো যদি আপনি মেনে চলতে পারেন তবে কেবল আপনি জামাতের একজন পরিপূর্ণ সমর্থক বা কর্মী হওয়ার যোগ্যতা অর্জন করেন। তো এক্ষেত্রে দেখা যায় যে অসৎ প্রকৃতির যে কার্যক্রমগুলো আছে বা একজন ব্যক্তি অসৎ হতে পারে এমন সকল কার্যক্রম থেকে দূরে রাখার জন্য ওনার হাতে একটা রুটিন ধরে দেওয়া হয়, যেটা মাসিক রুটিন বলা হয়। আর এই মাসিক রুটিন যারা রক্ষা করে, এই দল করে, তারা কোনোভাবেই কিন্তু
দুর্নীতিগ্রস্ত হবে না বা অসৎ প্রকৃতির কোনো কার্যক্রমে জড়িত হবে না। এই জন্য জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই কার্যক্রমকে ওনারা আরও বেশি বেগবান করবে এবং যার মাধ্যমে সৎ প্রকৃতির রাজনৈতিক এবং সৎ নেতা তৈরি হবে। যেমন পূর্বে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তাদের যদি অ্যানালাইসিস করা হয়, তাদের নেতাদের যদি জীবন আচরণ, যদি তাদের আমলগুলো যদি আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখি, তাহলে দেখা যায় যে তারা কোটি কোটি টাকা দুর্নীতি করে এবং অসৎ পন্থায় সেই টাকাগুলো অর্জন করেছে। সৎ পন্থায় তারা কখনও কিন্তু এত টাকার মালিক হতে পারে না। কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় গেলে সর্বপ্রথমে তারা নিশ্চিত করবে যে সৎ প্রকৃতির নেতৃত্ব গড়ে তোলা। চতুর্থ পর্যায়ে জামাত ইসলাম ক্ষমতায় গেলে স্বজনপ্রীতি দূর হবে। সাধারণত পূর্বের যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তাদের কিন্তু ভঙ্গুরতার পেছনে এবং দেশকে অনুন্নত থেকে উন্নত করার জন্য যে ভূমিকা রাখার দরকার ছিল, বিশেষ করে স্বজনপ্রীতি থেকে বের হয়ে আসার দরকার ছিল, তারা কিন্তু কখনো স্বজনপ্রীতি থেকে বের হয়ে আসতে পারেনি। তারা প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সকল পর্যায়ে সবসময় তারা চেষ্টা করেছে নিজেদের লোকদের বা নিজেদের ঘরোয়া লোকদেরকে ব্যবহার করে রাজনৈতিক যা বিভিন্ন যে উচ্চ পদস্থ যে পদগুলো আছে বা যে বিভিন্ন যে হচ্ছে সরকারি যে যে হচ্ছে চাকরিজীবীদের যে পদগুলো আছে সেখানে তাদেরকে বসানো। যার কারণে দেখা গিয়েছে যে স্বজনপ্রীতি রক্ষা করতে যে অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় গেলে কখনো অযোগ্যদেরকে এভাবে স্বজনপ্রীতির মাধ্যমে কোনো প্রশাসনিক পর্যায়ে তো আসতে দেওয়াই হবে না, পাশাপাশি রাষ্ট্রের বড় কোনো দায়িত্বও নেওয়া আসা হবে না। একমাত্র যোগ্যতার ভিত্তিতে একজনকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আসা লাগবে, অর্থাৎ যার যোগ্যতা আছে সেই কেবল রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবে এবং সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। পঞ্চম পর্যায়ে যে কাজটি হবে সেটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে। সাধারণত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের ভিতরে উগ্রপন্থা লক্ষ্য করা গেলেও জামাত ইসলামের ভিতরে কিন্তু কোনো ধরনের উগ্রপন্থা নাই। জামাত ইসলাম সম্পূর্ণ উগ্রবাদ মুক্ত একটি রাজনৈতিক দল এবং যেটার প্রমাণও বাংলাদেশবাসী 5ই আগস্টের পরে কিন্তু দেখতে পেয়েছে। জামাত ইসলাম কিন্তু নিজেরা তাদের কর্মীদের দ্বারা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছে এবং তাদের মন্দিরে পূজা করার ব্যবস্থা করে দিয়েছে। এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে উগ্রপন্থা দেখা গেল, জামাত ইসলামের এই দিক থেকে কিন্তু সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা রক্ষার ক্ষেত্রে কিন্তু ওনারা বদ্ধপরিকর। ষষ্ঠ পর্যায়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে জামাত ইসলাম সবসময় কিন্তু কর্মদক্ষতার প্রতি মনোযোগ দিবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে যেহেতু সব কিছু পরিচালনা করা হবে, এক্ষেত্রে কৃষকদেরকেও বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বা জামাত ইসলাম কিন্তু সর্বপ্রথমে এটাকে প্রায়োরিটিতে কাজ করবে। যার কারণে জামাত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে বিশ্বের বুকে নিজেকে স্থান করে নিতে পারবে। সপ্তম পর্যায়ে বেকারত্ব দূর হবে। জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশ থেকে বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। কেননা জামাত ইসলাম শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যে তার নেতাকর্মীদেরকে যেমন গড়ে তোলে না, ঠিক তেমনইভাবে দেশবাসীকেও কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে তৈরি হতে ওনারা নিষেধ করে। কেননা বাংলাদেশে বিভিন্ন সেক্টর আছে, সেখানে যদি কোনো সরকার ক্ষমতায় আসার মাধ্যমে যদি সেই সেক্টরগুলোকে যদি চালু করে বা সেই সেক্টরগুলোকে যদি আরও ডেভেলপ করে, সেক্ষেত্রে সেখানে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বাংলাদেশ বেকারত্ব মুক্ত একটি দেশে পরিণত হবে। আমরা যদি বিভিন্ন গার্মেন্টস শিল্পগুলোকে দেখি, বিভিন্ন পাট ও বস্ত্র যে শিল্পগুলো আছে, এছাড়া অন্যান্য যে কারখানাগুলো আছে, সেগুলো যদি বন্ধ না হয়ে যায় এবং সেগুলোকে যদি নতুন করে আবার চালু করা হয়, তাহলে সেখানে কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এভাবে বাংলাদেশ একটা বেকারত্ব মুক্ত দেশ হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নিতে পারবে। অষ্টম পর্যায়ে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে সঙ্গত কারণে ভারতের জন্য সেটা অনেকটা একটা অসুবিধার সৃষ্টি করবে, কেননা ভারত সবসময় চাইবে যে বাংলাদেশে তাদের তাবেদারি কোনো সরকার ক্ষমতায় থাকুক। এক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল, তারা কখনো ভারতের তাবেদারি মেনে নিয়ে কোনো অন্যায়মূলক কোনো চুক্তি তারা মেনে নিতে রাজি হবে না। যার কারণে ভারতের আগ্রাসী মনোভাব রুখে দেওয়ার জন্য জামাত ইসলাম সবসময় চেষ্টা করবে তার পাশে কোনো একটা বন্ধু রাষ্ট্র যেন থাকে। এই কারণে সামরিক দিক থেকে যেমন সে তেমন একটা শক্তিশালী রাষ্ট্র বন্ধু হিসেবে পেলে অনেক ভালো হয়। যার কারণে জামাত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হবে
এবং জামাত ইসলাম পাকিস্তানের সাথে ভালো একটা গুড রিলেশন তৈরি করার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণের তারা চেষ্টা করবে। নবম পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতা। জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা সর্বপ্রথম রাজনৈতিক স্থিতিশীলতার দিকে লক্ষ্য রাখবে। কেননা বাংলাদেশে জামাত ইসলামের যে নেতাগুলো আছে তাদের বর্তমান যে তারা কথাবার্তাগুলো বলছে, বিভিন্ন জায়গায় বক্তব্য প্রদান করছে, সেগুলোর আলোকে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সহ অবস্থান এবং গুড রিলেশন বা ভালো একটা অবস্থান তৈরি করার মাধ্যমে তারা দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে স্থিতিশীল একটা পরিবেশ আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা তারা তৈরি করবে। কেননা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো দেশ কিন্তু বর্তমান বিশ্বে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, এর বাইরেও আরও অন্যান্য অনেক কার্যক্রম তারা পরিচালনা করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলো, সেটার মধ্যে এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলোকে তারা ধারণ করে কিন্তু বাংলাদেশে এই বড় আকারে পরিবর্তন সাধন করার চেষ্টা করে।